সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমসাময়িক রাজনীতি এবং প্রাসঙ্গিক ভাবনা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান, আপনাকে স্টুডিওতে স্বাগত। সাথে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। টুটুল ভাই, আপনাকেও স্বাগত। দর্শক পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। রাশেদ খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একজন দায়িত্বশীল যুগ্ম আহ্বায়ক জুনায়েদ তিনি জানিয়েছেন যে আগামী জুনে একটি নতুন প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে। প্রশ্ন হচ্ছে যে কেন এই প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন পড়লো, কেন আসছে এবং কারা থাকছে তাতে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, অভ্যুত্থানের পরে এই ধরনের নতুন নতুন রাজনৈতিক শক্তির উত্থানের অনেক ইতিহাস রয়েছে। 90-এর পরে অনেকে চেষ্টা করেছে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে যেখানে অভ্যুত্থান হয়েছে, যারা অভ্যুত্থানের সামনে থেকেছে বা অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, তারা কিন্তু দল গঠন করেছে, সংগঠন তৈরি করেছে। তো এইবার যেটি হয়েছে যে অভ্যুত্থানের একদম সামনে যারা ছিলেন তারা একটি দল গঠন করেছেন, এবং যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন তাদের অনেকে আরেকটি দল তারা গঠন করতে চাচ্ছেন। তো এই চড়াতো আসলে অন্যায় না, অযৌক্তিক না, যেহেতু তাদের সাথে তাদের মনে হচ্ছে যে বোঝাপড়ার একটি কোথাও ঘাটতি রয়েছে। তো সেই জায়গায় তারা তাদের মতন করে একটি দল গঠন করতে চাচ্ছেন। আমরা এনসিপি গঠিত হয়েছে, তাদেরকেও স্বাগত জানাই। নতুন যে পার্টি আসবে তাদেরকেও স্বাগত জানাই। আমরা মনে করি যে তরুণদেরকে বেশি বেশি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া দরকার। তবে তরুণরা সবাই আবার এক থাকলে ভালো। এই যে এতগুলো পার্টি তৈরি হচ্ছে, সবাই মিলে একসাথে কিছু করলে সেটি আসলে বেটার হতো। কিন্তু আসলে ওই যে মতানৈক্য বলেন, বোঝাপড়ার ঘাটতি বলেন, এই কারণে নতুন পার্টি তারা ঘোষণা করতে চায়। দেখেন, তবে একটি জিনিস লক্ষ্য করলাম যে শুরুতে ট্যাগিং, নতুন যে পার্টি গঠিত হয়েছে তাদের অনেকে বলছে যে শিবিরের সাবেকদের নেতৃত্বে পার্টি, কিন্তু কথা হলো যে তারা তো শিবির ছেড়েই কিন্তু তারা জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হয়েছেন। তারা কিন্তু সেটি বলছে না যে জাতীয় নাগরিক কমিটির যারা সাবেক বা বর্তমান তাদের নেতৃত্বে আরেকটা পার্টি, এই কথা তারা বলছে না। তো এই ট্যাগিং এর রাজনীতি, এটি অত্যন্ত ভয়াবহ, এটা করা ঠিক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সাধারণ শিক্ষার্থীকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করেছে। দেখেন, প্রকৃত ছাত্র শিবির, প্রকৃত ছাত্র দল খুব কমই নির্যাতনের শিকার হয়েছে। সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু ছাত্র শিবিরের ট্যাগিং, ছাত্র দলের ট্যাগিং এ বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তো সেই জায়গায় সেই ট্যাগিং এর রাজনীতি যদি আবার অভ্যুত্থানের পরে থাকে, যে ছাত্র শিবিরের সাবেক নেতাদের নেতৃত্বে একটা পার্টি, তারা তো ছাত্র শিবিরের সাবেক নেতা থেকেই কিন্তু তারা পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটিতে গিয়েছে। এখন এবি পার্টির অনেকে কিন্তু একসময় আপনার ছাত্র শিবিরের রাজনীতি করতো। এখন কি এবি পার্টির কেউ যদি আপনার অন্য দলে যায়, আমাদের দলে আসে বা এনসিপিতে যায়, তাহলে আপনি কি বলবেন শিবিরের সাবেক? সে কিন্তু শিবিরের জায়গাটা কাটিয়ে এবি পার্টিতে যুক্ত হয়েছে বা এবি পার্টি গঠন করেছে। তার বর্তমান পরিচয়টা আমি মনে করি মুখ্য, তাকে আর ওই ট্যাগিং এর রাজনীতির মধ্যে ফেলানোর কোনো সুযোগ নেই। জি, আনোয়ার সাদাত টুটুল, যেমনটি রাশেদ খান বলছিলেন যে এই যে ট্যাগিং এর রাজনীতি এবং শিবির ছেড়ে অনেকেই অনেক সংগঠন গড়ে তুলছেন, তিনি উল্লেখ করলেন, আমরাও কম বেশি জানি যে আপনার এবি পার্টির যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই, তিনি নিজে একসময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, পরবর্তীতে জামাত ইসলামের কোনো পর্যায়ের দায়িত্বশীল ছিলেন, বেশ গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরবর্তীতে আমরা তার নেতৃত্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি গড়ে উঠতে দেখেছি। আপনারা তার সাথে আছেন। এই যে রাশেদ খান যেটি বললেন যে শিবিরের অনেক লোকজন বিভিন্ন রকমের নতুন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছে, যেমনটি এবি পার্টি গড়ে উঠেছে। এই যে শিবির থেকে নতুন রাজনৈতিক ধারায় বা নতুন নামে আত্মপ্রকাশের চেষ্টা, এটা কেন হচ্ছে বা কি মনে হয়? বা জামাত থেকে চলে আসছে অনেকেই, এর কারণ কি মনে হয় আপনার কাছে? আপনার পক্ষ থেকে ব্যাখ্যাটা কি? দেখেন, ট্যাগিং এর রাজনীতি কিন্তু বাংলাদেশে মূলত আপনি আওয়ামী লীগ দিয়ে শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্ন ট্যাগিং দিয়ে নির্যাতনটা শুরু করছে। আপনি যে প্রশ্নটাতে আসলেন সেটা হচ্ছে যে জামাত বা শিবির ছেড়ে কেন নতুন নতুন রাজনৈতিক সংগঠন তৈরি হচ্ছে বা নতুন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম কেন তৈরি হচ্ছে।
আপনি দেখেন তাদের তো একটা আদর্শ ভিত্তিক রাজনীতি বলেই আমি সেখানে আসতেছি। একটা হচ্ছে মানুষ চায় কি, মানুষ চায় যে তার রাজনৈতিক জীবনে রাজনৈতিকভাবে সফল হইতে। আপনি যদি দেখেন যে জামাতের রাজনৈতিক হিস্ট্রি যদি দেখেন, এটা হচ্ছে মোর দেন 80 ইয়ার্স, তার বয়স 80 বছরেরও বেশি। তো 80 বছর ধরে একটা দল যখন রাজনীতি করে, সে তার লোকেদের মধ্যে তো রাজনীতি যারাই করে তার মধ্যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা অথবা ক্ষমতা কেন্দ্রিক তো আকাঙ্ক্ষা মানুষের থাকে। তো সেখানে যখন দীর্ঘ সময় ধরে যখন আসলে মানে আদর্শ প্রতিষ্ঠা, আদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল হইলেও কিন্তু আদর্শ যদি আপনি প্রপারলি প্রতিষ্ঠা করতে চান বা আদর্শ যদি বাস্তবায়ন চান, তাহলে তো আপনাকে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় না গেলে তো আপনি আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না। যেভাবে বাংলাদেশে আসলে দেখেন যে ছাত্র ইউনিয়ন ছিল, তাদেরও একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ভালো আদর্শ কথা বলছিল, কিন্তু দিন শেষে কিন্তু তারা সফলভাবে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে পারে নাই। ঠিক একইভাবে আপনি যদি জামাত বা শিবিরের দীর্ঘদিনের রাজনৈতিক হিস্ট্রি দেখেন, অনেক পটেনশিয়াল লিডারশিপ এখানে ক্রিয়েট হয়েছে, অনেক ভালো নেতৃত্ব তৈরি হয়েছে, বাট রাজনৈতিকভাবে তাদের আদর্শ বাস্তবায়নের যে সফলতা যেটা দেখানোর কথা বা দেখার কথা ছিল, যারা এই আদর্শকে সফলভাবে দেখতে চাইছিল তারা কিন্তু ওইটা দেখতে পায় নাই। আপনি যখন 80 বছর 70-80 বছর যখন একটা রাজনীতি করার পরে যখন আপনি ক্ষমতায় যেতে না পারেন, রাজনৈতিকভাবে সফলতার মুখ না দেখেন, দেন স্বাভাবিকভাবে এখানে নানা ধরনের ডাইভার্সিফিকেশন তৈরি হবে, এটা তো খুবই স্বাভাবিক। জি, তো এই জায়গা থেকে আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন আসে যে আপনারা এবি পার্টি তো বেশ কয়েক বছর হলো করেছেন, তাতে আপনাদের অবস্থান কতদূর সুসংহত করতে পেরেছেন? এবং রাজনীতি করার একটা বড় টার্গেট থাকে, ক্ষমতায় গিয়ে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করা। তো সেই জায়গায় আপনারা ক্ষমতার কাছাকাছি বা এই জায়গায় কতদূর এগোতে পেরেছেন এই লক্ষ্যকে সামনে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা রাজনৈতিক দল যদি 15 থেকে 20 বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারে, তার আর ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার খুব বেশি আশা থাকে না। এটা আমার ব্যক্তিগত অভিমত, অন্যদের আরও মতামত থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ধারণা যে আমরা নতুন দল গঠন করছি এবং আমাদেরও টার্গেট আছে যে আমরা কিভাবে ক্ষমতায় যাবো, এটা কিভাবে। তো সেই ক্ষেত্রে আমরাও চেষ্টা করছি যে এইটাকে আসলে আমাদের দল আকারে অন্তত 15 থেকে 20 বছরের মধ্যে ক্ষমতায় অথবা প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে এবি পার্টিকে আবির্ভূত করা। তো আমরা যদি সেইটা করতে না পারি, তাহলে দিন শেষে আমাদের পরিণতি ওই অন্যান্য দলের, নতুন দল যারা দীর্ঘ সময় পলিটিক্স করতেছে কিন্তু আসলে এক ব্যক্তি এক দল এই ধরনের ছোট ছোট বিভিন্ন দল থেকে গেছে, ওই ধরনের পরিস্থিতি আমাদের হইতে হবে। যদি আমরা আসলেই রিয়েলি দলকে বড় করতে না পারি, সংগঠন বিস্তার করতে না পারি, ক্ষমতার রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী আকারে হাজির হইতে না পারি, দিন শেষে মানুষ আমার রাজনীতি করবে কেন? তা আমি যদি ক্ষমতার পার্ট না হই, অথবা ক্ষমতায় যেতে না পারি, অথবা প্রধান বিরোধী দল হইতে না পারি, অথবা রাষ্ট্র ক্ষমতার নিয়ামক হিসেবে শক্তি আকারে দাঁড়াইতে না পারি, তো মানুষ আমার কাছে আসবে কেন? জনগণ আমার কাছে আসবে কেন? আর আমার দলের সাথেই বা পাবলিক থাকবে কেন? তো দিন শেষে আমাদের ধারণা এটাই, আমরা যদি সিরিয়াসলি পলিটিক্সটা করি, আমরা আশা করি যে 15 থেকে 20 বছরের মধ্যে এবি পার্টি প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আবির্ভূত হবে ইনশাল্লাহ। জি, আপনার স্বপ্ন দেখা যাক কিভাবে বাস্তবায়ন হয় এবং কত দ্রুত স্বপ্ন বাস্তবায়ন হয়। রাশেদ খান, আপনারাও কিন্তু তুলনামূলক নতুন দল সংগঠন হিসেবে আপনাদের খুব বেশি সময় আপনারা পার করতে পারেননি বাংলাদেশের রাজনীতিতে। আপনার দলের সম্ভাবনা নিয়ে আপনি কি বলবেন? গণ অধিকার পরিষদ মূলত 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের পরেই কিন্তু আমাদের উত্থান। আমরা 2021 সালে দল গঠন করেছি। এর আগে ছাত্র সংগঠন, যুব সংগঠন, পেশাজীবী সংগঠন, শ্রমিক সংগঠন, প্রবাসী সংগঠন, অর্থাৎ একটি দল গঠনের আগে এই দলের সহযোগী ভ্রাতৃপ্রতিম বা অঙ্গ সংগঠন গুরুত্বপূর্ণ, অন্যথায় হঠাৎ করে দল গঠন করলে সমস্যা হয়। আমার মনে হয় যে সবারই এই প্রসেসটা ফলো করা উচিত। আমরা সেটাই করেছি, যে আগে ছাত্র রাজনীতি করেছি, এরপরে জাতীয় রাজনীতিতে এসেছি। আমাদের অন্যান্য সহযোদ্ধাদেরকে কাউকে যুব রাজনীতিতে পাঠিয়েছি, কাউকে শ্রমিক রাজনীতিতে পাঠিয়েছি। রাজনীতির ধারাবাহিকতা আমার মনে হয় গণ অধিকার পরিষদ ব্যাপকভাবে সেটা আসলে অনুসরণ করেছে। এবং গণ অধিকার পরিষদ যে সময় আসলে মাঠে অন্যান্য দলগুলো নামতে পারেনি, আপনি এটি স্বীকার করতে বাধ্য হবেন যে 18 সালের পর থেকে যতগুলো সংগ্রাম হয়েছে সেগুলোতে সম্মুখ যোদ্ধা হিসেবে সবার আগে কিন্তু গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা নেমেছে। যখন মোদি বাংলাদেশে আসে তখন কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। সর্বপ্রথম কিন্তু আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ
যুব অধিকার পরিষদ আমরা কিন্তু মাঠে নেমেছি। ওই সময় আমাদের দল হয়নি। যখন মেজর সিনহাকে হত্যা করা হয় তখন কিন্তু আমরা মাঠে নেমেছি। নুসরাতকে যখন আপনার হত্যাকাণ্ডের শিকার হতে হয় আমরা মাঠে নেমেছি। এরকম ছোট ছোট অনেক দাবিতে আমরা কিন্তু মাঠে নেমে কিন্তু আজকের গণ অধিকার পরিষদ 2018 সালের গণ অভ্যুত্থান না হলে, কোটা সংস্কার আন্দোলন না হলে তো 24-এর গণ অভ্যুত্থান হয় না। এবং এই 24 সালেও তো আমাদের ভূমিকা কম না। আমরা যেহেতু এই আন্দোলনের সিনিয়র ছিলাম, সেক্ষেত্রে কোটা আবার ফিরে আসলে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এবার আর কোটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এইবারে এই আন্দোলনকে জাতীয় মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। আমরা কিন্তু সেটি করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আমরা বিশেষ করে বড় দল বিএনপির সাথে কিন্তু আমরা এই বিষয়ে আলাপ তুলেছি এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, সালাউদ্দিন আহমেদ বলেন, স্থায়ী কমিটির সদস্য আমাদের সভাপতি নুরুল হক নূর, আমরা কিন্তু একসাথে এই গণ অভ্যুত্থানে কাজ করার সুযোগ হয়েছে। অনেকে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে দেখেছে, কিন্তু এত বড় গণ অভ্যুত্থানের যে পিছনের পরিকল্পনা সেটা কিন্তু অনেকে জানে না, বলাও যায় না। কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে মনে হচ্ছিল যে শুধুমাত্র আপনার রাজনৈতিক মুভমেন্টের মাধ্যমে হাসিনার আসলে পতন ঘটানো সম্ভবপর নয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সাধারণ মানুষের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনের সাথে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হয়েছে ব্যাপকভাবে। এই যে প্রতিরোধ হাসিনার বিরুদ্ধে, হাসিনার পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ কিন্তু জনগণ গড়ে তুললো। শুধুমাত্র অসংগঠিত শক্তির মাধ্যমে কি সেই প্রতিরোধ গড়ে তোলা সম্ভবপর হয়েছে? এতদিন রাজনৈতিক শক্তি মাঠে ছিল, তারা কিন্তু দেওয়ালটা ধাক্কাইতে ধাক্কাইতে এই পর্যায়ে রেখেছিল। পরবর্তীতে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়ে এবং রাজনৈতিক শক্তি, সম্মিলিত শক্তির মাধ্যমে দেওয়ালটা কিন্তু পড়ে গেছে। তার মানে কি? তার মানে এই অভ্যুত্থানে সবার ভূমিকা, এবং আমাদের গণ অধিকার পরিষদ সেখানে অন্যতম ভূমিকা রেখেছে। আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের সভাপতি নিজে গ্রেপ্তার হয়েছিলেন, আমাদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ গ্রেপ্তার হয়েছিলেন। এবং গণ অভ্যুত্থানের যে রাজনৈতিক ইতিহাস রয়েছে, দেখেন সেই ইতিহাসে কিন্তু যে কয়েকটা পার্টির নাম আসবে সেখানে কিন্তু গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনডিএম, যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো তখন কিন্তু আমরা এই 3টা পার্টি, আপনিও সেদিন সম্ভবত সেই মিছিলে ছিলেন, আমরা একসাথে কিন্তু সর্বপ্রথম কিন্তু ছাত্রদের বাইরে পলিটিক্যাল পার্টি হিসেবে সরাসরি মাঠে নেমেছি, প্রতিবাদ করেছি। গণ অধিকার পরিষদ আরেকটা কাজ করেছে, সেটা 18 সালের আমরা যারা সংগঠক ছিলাম, যখন এইভাবে একের পর এক হত্যাযজ্ঞ চলছে, একের পর এক নির্যাতন নিপীড়ন চলছে, তখন আমরা 18 সালের সংগঠকরা সুশীল সমাজকে সাথে নিয়ে কিভাবে তাদেরকে সম্পৃক্ত করা যায়, এই আন্দোলনে তো সুশীল সমাজের অন্যতম ভূমিকা আছে, সেই কাজটা কিন্তু ওই শহীদুল আলমদের নিয়ে আমরা কিন্তু শুরুতে কিন্তু সর্বপ্রথম প্রোগ্রামটা কিন্তু আমরা করেছি। জি, ধন্যবাদ রাশেদ খান। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো এবং আপনার কাছ থেকে আর যে বিষয়ে এই আমরা শুনতে চাইবো সেটি হচ্ছে যে গণ অধিকার পরিষদ কতটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে আগামী নির্বাচনে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। আরও আলোচনা থাকবে যে আন্দোলন নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে তার মাস্টারমাইন্ড কে ছিল, এই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। আমরা আলোচনা করছিলাম রাশেদ খান আপনার সাথে, আপনার কাছেই জানতে চেয়েছিলাম বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে যে গণ অধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে কতটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। একই প্রশ্ন থাকবে আনোয়ার সাদাত টুটুল আপনার কাছেও। সাথে আমি আরেকটা বিষয় যুক্ত করে রাখি যে গত যে ছাত্র আন্দোলন যেটা হলো, জুলাই অভ্যুত্থানের যে ঘটনা ঘটলো, তাতে আমাদের প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে আন্দোলনের প্রধান মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। এই বিষয়টা নিয়ে আসলে জানতে চাইব আপনাদের দুজনের কাছেই, আপনারা যেহেতু ওতপ্রোতভাবে সেই আন্দোলন জড়িত ছিলেন, আসলে আন্দোলনের মাস্টার মাইন্ড কে ছিলেন? জি বলুন। ধন্যবাদ। দেখেন, গণ অধিকার পরিষদ তো অবশ্যই একটি ফ্যাক্টর, কারণ 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে তো 24-এর গণ অভ্যুত্থান হয় না। এবং এই 24-এও তো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটি কিন্তু আমি আগেই ক্লিয়ার করেছি যে আমরা তো আসলে ঘরে ঘুমাইনি, যেহেতু আমাদের নামে মামলা, আমরা নির্যাতনের শিকার, রিমান্ডে নিয়ে আমাদের হাত পা বেঁধে, চোখ বেঁধে নির্যাতন করেছে। সুতরাং আমরা তো কিভাবে হাসিনার পতন ঘটানো যায় আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি। তা আমরা যেহেতু সামাজিক আন্দোলনের মাধ্যমেই তো আমাদের উত্থান, এই যে 24 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তো আপনার গণ অভ্যুত্থান। শুরুতে কী ছিল? শুরুতে আন্দোলনটা ছিল যে 18 সালের পরিপত্র সেটি আবার বহাল রাখতে হবে। তো এরপরে যখন হাসিনা আপনার গুলি চালালো, হত্যার নির্দেশনা দিল, তখন তো আসলে গণ অভ্যুত্থান রচিত হলো। তো এই গণ অভ্যুত্থান রচনার ক্ষেত্রে তো গণ অধিকার পরিষদের ভূমিকা রয়েছে, সব দলেরই ভূমিকা রয়েছে, বিএনপির, এবি পার্টি বলেন, অন্যান্য সব দলের। কিন্তু গণ অধিকার পরিষদ তো যেহেতু এই আন্দোলনের লিগাসি আপনার যদি আপনি 1 নম্বর বিবেচনা করেন, সেটা তো আমরাই বহন করি।
সুতরাং আমরা সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একটি সফলতা আসলে হাসিনা ব্যর্থ করার একটি অপচেষ্টা করছে। এই কারণে কিন্তু এই আন্দোলনটাকে আমরা যেভাবে গুরুত্বর সহিত নিয়েছি অন্যদের না নেওয়ার কথা, কারণ এই আন্দোলনের মূল আপনার অর্জনকারী সামনে থেকে নেতৃত্ব দেবেন আমরা দিয়েছিলাম। আমার একটি কথা মনে আছে, আপনার এবি পার্টির বর্তমান চেয়ারম্যান আমাদের মঞ্জু ভাই তিনিও কিন্তু বলেছিলেন একই কথা, যে এটা তোমাদেরই শুরু করা উচিত, কারণ আন্দোলনটা তো তোমাদের মাধ্যমে আসা। মানে ওই যে রাজনৈতিক সম্পৃক্ততা বা আপনার মাঠে আবার মানুষকে সিভিল সোসাইটি বলেন রাজনৈতিক শক্তিকে আপনার যুক্ত করা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আবার যে উদ্যোগটা নিয়েছিলাম, আমরা সিভিল সোসাইটিকে কানেক্ট করে পলিটিক্যাল শক্তিকে কানেক্ট করে আমরা কিন্তু 18 সালের সংগঠকদের ব্যানারে কিন্তু আমরা প্রোগ্রাম নামিয়েছি, যেটা আসলে গুরুত্বপূর্ণ দরকার ছিল অভ্যুত্থান রচনার ক্ষেত্রে। পরবর্তীতে এবি পার্টি বলেন এনডিএম বলেন, আমরা 3টা পার্টি সম্ভবত 2-3 দিন আমরা একসাথে প্রোগ্রামও করেছি। তো আমরা এই যে উদ্যোগগুলো কিন্তু নিয়েছি। সুতরাং এই যে একটা সময় তো পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল, যে রাজনৈতিক বড় বড় শক্তিগুলো আপনার মাঠে নামতে পারেনি, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তখন কিন্তু আমরা এই মাঝারি যে শক্তিগুলো ছিলাম আমরা কিন্তু মাঠে ছিলাম। দেখেন আন্দোলন কিন্তু জিয়ে রাখতে হয়, হঠাৎ করে কিন্তু এই গণ অভ্যুত্থান হয়ে যায়নি। 14-15 বছরের যে সংগ্রাম, এর ধারাবাহিকতায় কিন্তু আপনার 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তো এই গণ অভ্যুত্থানে আমাদের ভূমিকা, আমাদের ত্যাগ সম্পর্কিত সাংবাদিক হিসেবে আপনি নিজেও জানেন। তো অবশ্যই আগামী নির্বাচনটা আমি মনে করি সেই নির্বাচন একটি জাতীয় ঐক্য সংহতির একটি জাতীয় নির্বাচন হওয়া দরকার, এবং জাতীয় সরকার গঠিত না হলে এই দেশকে আমরা কোনোভাবেই রক্ষা করতে পারবো না। এবং আমি মনে করি অবশ্যই সেই জাতীয় সরকারে বাংলাদেশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির থাকা দরকার। আপনি যদি সবাই আমরা এক না থাকি, ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সবাই মিলে যদি একসাথে রাষ্ট্র পরিচালনা না করি, তাহলে কিন্তু হাসিনা কিন্তু আবার ফিরে আসবে। হাসিনা কিন্তু বিশাল শক্তি, আপনি শুধুমাত্র হাসিনা ভারতে পালিয়েছে, কিন্তু হাসিনার পুরো শক্তি কিন্তু বাংলাদেশের রয়েই গেছে। শেখ পরিবারের দেখেন, শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হয়নি, হাইকমান্ডের কিন্তু অধিকাংশই কিন্তু আপনার বিভিন্নভাবে ধরা বাইরে, অনেকে কিন্তু জামিন পেয়ে গেছে। সেই সাবের বলেন, মান্নান বলেন, তারা কিন্তু উপদেষ্টাদের সহযোগিতায় জামিন পেয়েছে। চুনোপুটি এখন যাদেরকে ধরতেছে চুনোপুটি। সর্বশেষ আপনি যে মাস্টারমাইন্ডের গল্প বললেন, দেখেন প্রধান উপদেষ্টা একবারই বলেছিলেন, এরপরে কিন্তু আর বলেন নাই। আমি ওই সময় যেটি হয়েছিল, আমাদের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ ছিল আমাদের দলের সাথে, সেই সময় কিন্তু আমি নিজে আপনার প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, জামাতের আমির আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, তিনি বলেছেন যে একজনকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া মানে অন্যদের অবদান অস্বীকার করা, ছোট করা। এইটা দিয়েই শুরু করেছিলাম। সেইখানে কিন্তু মাহফুজ আলম নিজে ছিলেন, আদিলুর রহমান শুভ্র সাহেব ছিলেন, সেখানে কিন্তু হাসান আরিফ সাহেব ছিলেন, সেখানে যে প্রেস উইংয়ের দায়িত্বপ্রাপ্তরা ছিলেন। ওই সময় প্রধান উপদেষ্টা তিনি প্রেস উইংকে বলেছিলেন যে লেখেন, সে মাস্টারমাইন্ড না। তো যাই হোক, এই যে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছে অমুক মাস্টারমাইন্ড, তমুক মাস্টারমাইন্ড, প্রধান উপদেষ্টা যখন বুঝতে পেরেছেন না এটি আসলে সঠিক না, আমি আসলে মনে হয়েছে সেই জায়গা থেকে সরে এসেছেন, যে কারণে সাধুবাদ জানাই। আন্দোলনের মাস্টারমাইন্ড তো এদেশের জনগণ, আন্দোলনের মাস্টারমাইন্ড তো শহীদরা, আন্দোলনের মাস্টারমাইন্ড তো আবু সাইদ যদি এইভাবে আপনার হাত উঁচু করে গুলি না খেতেন, শহীদ না হতেন, তাহলে এই আন্দোলনটা কি এই পর্যায়ে আসে? সুতরাং ব্যক্তি যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা মাস্টারমাইন্ড না। দেখেন এই আন্দোলনটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, কোনো পরিকল্পনা ছাড়াই আন্দোলনটা হয়েছে। এখন যদি হুট করে কেউ বলে যে আমরা বিশাল করে পরিকল্পনা 5 বছর আগে করে রেখেছিলাম, আমরা আন্দোলন শুরু হওয়ার আগে পরিকল্পনা করে রেখেছিলাম, তো রাজাকারের বাচ্চা হাসিনা বলছে এইটাও কি পরিকল্পনার অংশ ছিল? হাসিনা রাজাকারের বাচ্চা বলার পরে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হলগুলোতে, বিশেষ করে রোকেয়া হলে সর্বপ্রথম শুরু হয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান কিন্তু এইটাই ছিল, স্লোগান কিন্তু এর বাইরে ছিল না। কিন্তু আসিফ মাহমুদের বইতে কিন্তু আবার অন্য স্লোগান এসেছে, যেটি নিয়ে কিন্তু ইতিহাস বিকৃতির আলোচনা শুরু হয়েছে। আসিফ মাহমুদ যে বইটা লিখেছেন যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার। কিসের সরকার? হাসিনা কোনো সরকার ছিল? ওটা ফ্যাসিবাদ ছিল, ওটা ছিল একটা নমরুদ, ওটা ছিল ফেরাউন। ওটাকে সরকার বললে পাপ হবে। যারা হাসিনাকে এখনো পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বলে, আমি তাদেরকে ঘৃণা করি। হাসিনা সাবেক কোনো প্রধানমন্ত্রী ছিল না, হাসিনা ছিল খুনি, হাসিনা ফ্যাসিস্ট, হাসিনা দখলদার, হাসিনা ছিল এদেশের গুম খুনের যে অভয়ারণ্য সৃষ্টি করেছে তার একমাত্র মহারানী। হাসিনা গণহত্যার মাস্টারমাইন্ড। সুতরাং এখন যদি কেউ অমুক তমুক দাবি করে যে আমি মাস্টারমাইন্ড, বা কেউ বলে যে অমুক মাস্টারমাইন্ড, এটি আমি আসলে কোনোভাবে বিশ্বাস করি না। চমৎকার বলেছেন রাশেদ খান, চমৎকার বলেছেন। আপনার জন্য একেবারে পরিষ্কার। আনোয়ার সাদাত টুটুল, আপনার কাছে আমরা একই প্রশ্ন রাখবো যে নির্বাচনী আলোচনা চলছে, বাংলাদেশের নির্বাচন হবে, এ নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে, যদিও সুস্পষ্ট কোনো রোডম্যাপ এখনও ঘোষণা করা হয়নি, কিন্তু নির্বাচন যে হতে যাচ্ছে দেশে একটা নির্বাচনী আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনার দল জাতীয় রাজনীতিতে বা আগামী নির্বাচনে কতটা ফ্যাক্টর হতে পারে? এবি পার্টি কিন্তু আলোচনায় বেশ ভালো একটা অবস্থান দখল করেছে।
দেখেন আসলে আমাদের রাজনৈতিক দলের বয়স হচ্ছে 5 বছর। 5 বছর। তো আমরা মনে করি যে এই যে আলোচনায় আসার মতো সক্ষমতা তৈরি করা, এটাও আমাদের একটা অর্জন, যে এখন অন্তত পক্ষে 2, 4, 5টা দলের নাম যেখানে উচ্চারিত হয় সেখানে এবি পার্টির নামটা উচ্চারিত হয়। তো এই পথ ধরেই আমরা মনে করি যে আমার বাংলাদেশ পার্টি এবারকার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। এবং ভোটাররাও নতুন রাজনীতির প্রতি নানা ধরনের যে চাহিদা জনগণের মাঝে দেখা দিচ্ছে, সেটার প্রতিফলন আমরা ভোটের মাধ্যমে ভোটাররাও দেখাবে বলে মনে করি। আর মাস্টার মাইন্ডের যে বিষয়টা বললেন, আসলে দেখেন মাস্টার মাইন্ডের বিষয়টা কিন্তু একটু প্রথমে আপনি দেখবেন যে বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টের মাধ্যমে প্রথম এই মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করা হয়েছিল একটা রিপোর্টের মাধ্যমে। এবং আপনি এরপরে প্রধান উপদেষ্টা একটা অনুষ্ঠানে নিউ ইয়র্কের একটা তাকে পরিচয় করে দিলেন। আমার মনে হয় এরপরে মাহফুজ নিজেও এটা রিয়েলাইজ করেছে যে আসলে এই বিষয়টা বিপ্লব উত্তর পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ জনগণ, বিপ্লবে অংশগ্রহণকারী কেউই এটা খুব ভালোভাবে পজিটিভলি নিচ্ছে না। যার কারণে সে নিজেও কিন্তু ফেসবুকে বেশ কয়েকবার স্ট্যাটাস দিয়েছে যে আসলে আমি মাস্টার মাইন্ড হিসেবে প্রচারণা এটা ঠিক হচ্ছে না। তো সেদিক থেকে সরকারেরও মনে হয়, আমার মনে হয় বোধোদয় হয়েছে যে আসলে সিগনিফিকেন্টলি কোনো একজন ব্যক্তিকে ক্রেডিট দেওয়া আন্দোলনের, এটা আন্দোলনের শক্তিকে বিনষ্ট করে, আন্দোলনের ঐক্য বিনষ্ট করে। যার কারণে ওই জায়গা থেকে আমার বোধ হয় যে আমার মনে হয় সরকারও সরে এসেছে, মাহফুজ নিজেও এটা রিয়েলাইজ করেছে। কাজেই ওই বিষয় আর নাই আন্দোলনে আসলে। তবে ওই যে কথাটা রাশিদ ভাই বললেন যে এই আসিফ মাহমুদের বইয়ের যে স্লোগান, স্বৈরাচার কে বলেছে রাজাকার, সরকার সরকার সরকার, আসলে স্লোগানের সাথে যুক্ত ছিল কে স্বৈরাচার না, এটা পরে, ঠিক আছে। হ্যাঁ, প্রথম শুরু ছিল রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তারপরে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা হ্যাঁ বেশ খানিকটা পরে এটা যুক্ত হয়েছে, কিন্তু প্রথম স্লোগান ওইটাই ছিল যে কে বলেছে রাজাকার, কে বলেছে স্বৈরাচার, অর্থাৎ স্বৈরাচার। তুমি কে মূল স্লোগান, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা ছিল। আমি একটু ক্লিয়ার করে দিই, যেটার মাধ্যমে আন্দোলনটা শুরু সেটি হলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই শব্দের বাইরে কোনো শব্দ ছিল না। এরপরে যেটা হয়েছে যে যার মতন করে লাগিয়েছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেটাগুলো পরের ইতিহাস। কিন্তু অভ্যুত্থানের যে মূল ইতিহাস সেটা হলো যে যেটার যে স্লোগানের মাধ্যমে এই অভ্যুত্থান রচিত হয়েছে, যেখান থেকে বিস্ফোরণটা শুরু হয়েছে, এবং যেটা করেছে রকেয়া হলের নারী শিক্ষার্থীরা, সেখানে কোনো সমন্বয় ছিল না, নেতা ছিল না, নেত্রী ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে পোস্ট হচ্ছে যে আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন শুরু করেছি তখন সমন্বয়করা এসেছে। তার মানে কি? তার মানে এই যে গণ অভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। আপনি নিশ্চয়ই দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহ সমন্বয়ক, তিনি কিন্তু এই মাহফুজ আলমকে ব্যাপকভাবে গালি দিয়েছে, অনেক গালিগালাজ করেছে, কিন্তু সে সহ সমন্বয়ক। কারণ মাহফুজ আলম যখন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, আলেমুলামাদেরকে নিয়ে একের পর এক কখনো জামাতের বিরুদ্ধে বলছে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো হেফাজতের বিরুদ্ধে, কখনো আপনার জামাতের বিরুদ্ধে, মাহফুজ আলম মূলত এই সরকারের উপরে মানুষের যে আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, সেটা যদি কেউ নষ্ট করে থাকে সেটি একমাত্র মাহফুজ আলম করেছে। মাহফুজ আলম উপদেষ্টা পদে বসে তিনি এইভাবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাত্ত্বিক জ্ঞান দিতে পারেন। আমি খুব সরি আপনার কথা কেড়ে নিয়েছি, আপনি প্লিজ বলেন। আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের টেবিল টক। রাশিদ খান, আপনার কাছে আরেকটু যদি জানতে চাই যে বলা হচ্ছে জাতীয় ঐক্য বিনষ্ট হয়ে গেছে, আপনারাও কিন্তু আলোচনায় ঘুরে ফিরে এই কথাটা কম বেশি বলেছেন যে জাতীয় ঐক্য নষ্ট হয়েছে, এবং আপনি খুব একদম পরিষ্কারভাবে বলেছেন যে মাহফুজ সরকারের উপর আস্থা নষ্ট যদি করে থাকে কেউ, মাহফুজ আলম করেছে, উপদেষ্টা মাহফুজ আলম। এবং আপনি একথাও বলতে চাইছেন যে সরকারের উপরে আস্থাও তার কারণেই নষ্ট হয়েছে অনেকেরই। আসলে এই বিষয়গুলোকে একটু খুলে বলবেন? দেখুন, হেফাজতে ইসলাম তারা কিন্তু মাহফুজ আলমের বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, জামাত ইসলাম বিবৃতি দিয়েছে। তো সুতরাং সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে আসলে দলগুলো কতটা ক্ষুব্ধ, সংগঠনগুলো তার উপর কতটা ক্ষুব্ধ। আলেমুল আমাদেরকে তিনি এমনভাবে কটাক্ষ করেছেন যে মনে হচ্ছে তিনি দয়া করতেছেন। হ্যাঁ, কিন্তু এই আন্দোলনে আলেমুল আমাদের যে ভূমিকা রয়েছে, মাহফুজ আলমের তো তার ধারে কাছে ভূমিকা নাই। আলেমুলামারা, মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল তারা কিন্তু সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে শহীদ হওয়ার জন্য, এবং এই যে ইসলামিক সেন্টিমেন্টের জায়গাটা তাদের আছে বলে যে তারা মনে করে যে এই স্বৈরাচারের জালিমের বিরুদ্ধে নামলে আমরা যদি শহীদ হই সেটা আমরা জান্নাতে চলে যাব, এই আস্থা বিশ্বাসের জায়গাটা তাদের ছিল, একটা গ্রেট ফিলিংস ছিল। হ্যাঁ, যে ঠিক আছে। আন্দোলনটা হয়েছে কিভাবে? আন্দোলনটা হয়েছে যে মানে
শহীদ হওয়ার একটা নেশা মানুষের ভিতর পেয়ে বসেছিল, যে হাসিনার বিরুদ্ধে যদি আমি লড়াই করি, মানে মৃত্যু ভয় বলে মানুষ কিন্তু শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিল, যে ঠিক আছে আমার যদি লাশ হইতে হয়, লাশ হওয়ার বিনিময়ে হাসিনা যদি পতন হয় তাহলে আমি সেটি মেনে নিতে রাজি। এবং দেখেন যাত্রাবাড়িতে যে আন্দোলনটা শনি রাখরায়, এখানে সব থেকে বেশি মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমুলামারা ভূমিকা রেখেছে, সাধারণ মানুষ ছিল, কিন্তু ওই এলাকা যাত্রাবাড়ি এলাকার যত মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার শক্তিগুলো একসাথে নেমে এসেছে। আমি মাদ্রাসার এই শিক্ষার্থীদেরকে নিয়ে, আলেমুলামাদের নিয়ে মাহফুজ ইসলামের যে ধরনের কটাক্ষ এবং যে ধরনের বিকৃত বক্তব্য, আমি তো তীব্র নিন্দা জানাই। হেফাজতকে নিয়ে বলেন এবং অন্যান্য ইসলামিক দল, জামাত ইসলাম সহ যাদের নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, এটি তিনি ঠিক করছেন না। সরকারে বসে এই ধরনের কথা বলা যায় না। আমি বললে মানাই, আমি সরকারের সমালোচনা করতে পারি, আমি অন্য দলের সমালোচনা করতে পারি, কিন্তু আমি যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারে আমি যাব, আমারও উচিত, এমনকি আমার নিজের দলের সুবিধা হয় এরকম কোনো বক্তব্য দেওয়া ঠিক না, অন্য দলের বিরুদ্ধে যায় এরকম কোনো বক্তব্য দেওয়া ঠিক না। মাহফুজ আলমরা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করছে, আসলে কি তারা নিরপেক্ষ? এই যে দল গঠিত হয়েছে, এই দল গঠনে কি মাহফুজ আলমের কোনো সহযোগিতা নাই? আমি মনে করি যে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ দাবি হলো যে এই দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা, এবং বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্রদেরকে, সমন্বয়কদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে সেখান থেকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। কারণ কি, কারণ ছাত্ররা, নাহিদ ইসলাম নিজেই বলেছে যে ছাত্ররা পার্টি গ্রহণ করেছে, এখন আর ওই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী এখন কোনো এক্সিস্টেন্ট নাই। এটি আমার কথা না, এটি নাহিদ ইসলামের কথা। তার মানে এখন কেন তাহলে বাকি ছাত্ররা এখন উপদেষ্টা হিসেবে থাকবে? যেহেতু ওই কমিটির এক্সিস্টেন্ট নাই, ওই কমিটির কারণেই তারা তো সেখানে যুক্ত হয়েছিল। এবং একই সাথে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি দরকার। যদি এই দুজন ছাত্র আপনার ক্ষমতায় থাকা অবস্থায়, সরকারে থাকা অবস্থায় নির্বাচনটা হয়, তাহলে তো অন্য দলগুলো মনে করবে যে এই নির্বাচনে তারা জাতীয় নাগরিক পার্টির পক্ষ হয়ে তারা কিন্তু আপনার পিছন থেকে কাজ করতে পারে, তাদের জন্য কিন্তু আশীর্বাদ পুষ্ট হয়ে বিভিন্নভাবে আপনার তাদের মেকানিজম আছে, সেটি কিন্তু চাইলে করতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আশা করি আপনারা আগের মতোই আমাদের সাথে সঙ্গ দেবেন পরবর্তী আলোচনাগুলোতেও। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।